জায়গার সন্ধান দেব আজ, যেখানে গেলেই পলাশ তোমায় স্বাগত জানাবে দোলের মরশুমে। আর এটা কোথায়? আমাদের পুরুলিয়া। হোলির ঠিক কিছুদিন আগেই গিয়েছিলাম পলাশ দেখতে পুরুলিয়াতে। মনে হচ্ছিল পলাশের দেশে চলে এসেছি। নীল আকাশ, মহুয়ার ঘ্রাণ, যেন প্রকৃতি পুরো হোলির উৎসবের জন্য প্রস্তুত। অঞ্জলি ভরে পলাশ তুলছিলাম, হেঁটে যাচ্ছিলাম যেন পলাশে বিছানো কার্পেটের ওপর দিয়ে। চারিদিকে একটা মিষ্টি গন্ধ, আর ঈশ্বর যেন রং তুলি নিয়ে আঁকতে বসেছেন। আমার সমস্ত পরিবার নিয়ে নিজের বাড়ি থেকে সোজা গাড়ি করে পাড়ি দিয়েছিলাম। প্রথমে পৌঁছয় মাথা বাগমুন্ডিতে। কলকাতা থেকে বাগমুন্ডির ডিস্টেন্স প্রায় 7 ঘন্টার মতন, দূরত্ব প্রায় 338 কিলোমিটার। কলকাতা থেকে দুর্গাপুর হাইওয়ে ধরে মুচিপাড়া বাঁকুড়া রোড দিয়ে তাড়াতাড়ি পৌঁছতে পারবেন যদি গাড়ি নিয়ে যান। আরেকটি রাস্তা আছে যেটা রানীগঞ্জ হয়ে দুর্গাপুর হাইওয়ে ধরতে হয়েছে, কিন্তু এই রাস্তাটা খারাপ, তাই প্রথম রাস্তা দিয়ে গেলেই তাড়াতাড়ি পৌঁছবেন। হাইওয়েতে যেতে যেতে সকালের ব্রেকফাস্ট করলাম শক্তিগড় থেকেই। মা মনসা ল্যাংচা ভান্ডার যেতেই বাঁ সাইডে পড়বে। সত্যি বলতে আমি আবার খাবো ওখান থেকেই যখনই যাব। এত সুন্দর হিঙের কচুরি আর তরকারি শিয়ালদা স্টেশনে গেলেই পেয়েছিলাম এর আগে। ওই অনেকটা সুরুচি অভিরুচির মতন, এক কথায় দারুণ। খাওয়া শেষে ডুয়ার্সিনি মোড়ে দেখা পেলাম, মানে বুঝলাম মাঠা চলে এসছি। বাঞ্জারা ক্যাম্পের ডুয়ার্সিনি মোড় থেকেই যেতে হয় বাঁ দিকে। একটা সরু রাস্তা পেরিয়ে ঢুকবেন শালবনির জঙ্গলে। বেশ অনেকটা লাল মাটি মাখানো লাল মাটির জঙ্গল পেরিয়ে পৌঁছলাম বাঞ্জারা ইকো হাট ক্যাম্পে। যেটা বুঝলাম, রাতের বেলা এই জঙ্গলে বেরোনো বা এই জঙ্গলে দিয়ে ফেরা কোথাও থেকে প্রায় অসম্ভব। কিছু জন্তু থাকলেও থাকতে পারে, তার সাথে বিষাক্ত সাপ তো আছেই। জঙ্গলের রাস্তাটা কিন্তু বেশ অনেকটা। কিছু কিছু জায়গায় জিও কাজ করছিল, আবার করছিল না, তাই নেভিগেশন পেতে কিছুটা অসুবিধাই হয়েছে। গ্রামের লোকজন রাস্তায় দেখলে ভালো করে তাদেরকে জিজ্ঞাসা করে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। ভাবছিলাম এখানে যা এক্সট্রিম ওয়েদার চলে, হালকা ঠান্ডায় যেরকম ব্যাপারটা সুদিং লাগছে, একেবারে সামারে আসলে এই ব্যাপারটা কেমন হবে। আর এখন কলকাতায় যা গরম চলছে, মানে সাহারা মরুভূমির ওই তীব্র গরমকেও হার মানিয়ে দিয়েছে যেমন, তাহলে এই লাল মাটির জায়গাগুলোর অবস্থা কেমন হয় ভাবুন।
তবে রাতের বেলা এখানে টেম্পারেচার অনেকটাই নেমে যায়। কলকাতায় কিন্তু এটা হয় না। গ্রাম্য পরিবেশ আর সুন্দর করে সাজানো হয়েছে যেন। পেছনে একটি পাহাড় আর তার ধারে পলাশের জঙ্গল, এর মধ্যেই ক্যাম্পটি। চারপাশটা যেন এক অপরূপ শোভায় মেতে উঠেছে। পলাশ উৎসবের জন্য যেন আমাদের প্রকৃতিও সেজে উঠেছে লাল পলাশে। একটা বড় কুল গাছ, তাতে ভর্তি হয়েছিল পাকা কুলে, যে যার মতন খাচ্ছে। আর অসম্ভব মিষ্টি, এত মিষ্টি কুল আমি কখনো খাইনি। একটা ঘোরের মধ্যে কাটছিল যেন সবকিছু। অপার শান্তি আর রঙিন পলাশের শোভা। একটা জিনিস বলি, বাঞ্জারা ক্যাম্পে কিন্তু যদি আপনি প্যাকেজে আসেন তাহলে আপনাকে একটা স্পেশাল ওয়েতে আমন্ত্রণ জানানো হবে। পুরুলিয়ার বিখ্যাত লাল রঙের ছাপা প্রিন্টের গামছা গলায় দিয়ে ওয়েলকাম জানানো হবে আপনাকে। আমার কিন্তু ব্যাপারটা বেশ লেগেছে। আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। এক্সপেরিয়েন্স ওভারঅল গুড না, এক্সপেরিয়েন্সের সেই ব্যাপারটা তো বলছি না, আমি বলছি আমাদের ওখান থেকে এখানে দূরত্বটা সেটা একটু বলো। নিয়ার অ্যাবাউট যারা খুব আনন্দ নিয়ে পুরুলিয়ায় আসতে চাইছে তাদের জন্য এটা জানা দরকার। না, আনন্দ নিয়ে পুরুলিয়া আসা ভালো, বাট রাস্তা দুর্গাপুর হাইওয়েতে রিসেন্টলি কাজ চলছে। আমরা তো দুর্গাপুর হাইওয়ে দিয়ে রানীগঞ্জ হয়ে এসেছি, তা এখন রাস্তার কাজ চলছে বলে আর এত রাস্তায় নাকা চেকিং হ্যান্ড চেকিং, আর রাস্তা জঘন্য অবস্থা। অযোধ্যা পাহাড়ে ওভারঅল কত কিলোমিটার রাস্তা হবে? ওভারঅল 300, 350, 380 অ্যাপ্রক্স। 300-350 কিলোমিটার রাস্তা। আর রাস্তা কোয়ালিটি সম্বন্ধে কি বলবে? আমাদের রাস্তা কিছু কিছু জায়গায় ভালো, মানে ভালো ম্যাক্সিমামটাই ভালো, কিন্তু কিছু কিছু জায়গায় এত খারাপ, তাই দেরি হয়ে গেল আজকে আসতে সন্ধ্যাবেলা। বলো, আমরা বাঞ্জারা ক্যাম্পের খোঁজটা কোত্থেকে পেয়েছি? বাঞ্জারা ক্যাম্পের খোঁজ আমি অনলাইনই পেয়েছি। আচ্ছা, ব্লগ থেকে পেয়েছি। কিন্তু পেটে ছুঁচোয় ডন মারছিল। এখন প্রায় বিকেল 5টা বাজে। দেরি না করে খেতে বসলাম সবাই মিলে। মোটা চালের ভাত, ডাল, মাছের কারি, আলু ভাজা আর ডিম ভাজা। খিদের পেটে সেটাই যেন অমৃতের মতো মনে হচ্ছিল। যেহেতু আমি একজন ফুড ব্লগার, আর তাই রিভিউটাও একটা না দিলেই নয় খাবারের। কিন্তু সত্যি কথা বলতে এই মানে এত গভীর জঙ্গলের ভেতরে এনারা যে এত কিছুর আয়োজন করেছে, এটাই কিন্তু অনেক। দেওয়ালে ট্রাইবাল প্রিন্ট আঁকা, মানি প্ল্যান্ট দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে খাওয়ার এই জায়গাটা। এত বড় রিসর্ট, আপনি অবাধে ঘুরতে পারেন। আস্তে আস্তে সন্ধে নামলো, আমরাও সবাই ফ্রেশ হয়ে নিলাম। ডিম ভাজা গরম দিকে এবার আসি খাবারের রিভিউতে। যারা জানেন না তাদের বলে রাখি, এত দূরে এসে কখনো মাছ খাবার ইচ্ছে রাখবেন না, কারণ এই শুকনো পাহাড়ি জায়গা যে যখনই আপনাকে বলা হবে যে কাতলা বা রুই দেওয়া হচ্ছে, তাহলে ভাববেন সেটা অনেক দূর থেকে আনা হয় এবং বেশ অনেক দিন ধরে ফ্রিজে সংরক্ষণ করে রান্না করা হয়। তাই মাছের ভেতরে একটা বাসি বা একটা ফ্রোজেন স্মেল কিন্তু থেকেই যায়। চেষ্টা করবেন ভেজ বা ডিম ভাজা দিয়ে খাবার বা চিকেন খাবার। সেদ্ধ ডিমও কিন্তু বাসি খাবার একটা চান্স থাকে, কিন্তু ভাজা দিলে আপনাকে কেউ ঠকাতে পারবে না। রান্নাগুলো মোটামুটির মধ্যে ভালো, তবে খিদের পেটে সবই অমৃত লাগছিল। খাওয়া দাওয়া শেষ করে আমরা ফ্রেশ হতে ঢুকে পড়লাম যে যার টেন্টে। এগুলো হচ্ছে ফ্যামিলি টেন্ট। একটা টেন্টে 3 জন আরামসে থাকতেও পারবেন, ঘুমোতেও পারবেন। বাথরুম অ্যাটাচড, আর সিকিউরিটির কোনো সমস্যা নেই। টেন্টের চেইনে তালা দেওয়ারও ব্যবস্থা আছে। ভেতরে আছে টেবিল ফ্যান, কুলার, সব, তাই থাকার কোনো অসুবিধা হবে না।
এই ভিডিওতে আমি শুধু যেই টেন্টে থাকছি তার ভিডিওটাই দিলাম। পরের ব্লগে আমি সবটা ডিটেলসে বলবো, মানে বাঞ্জারা ক্যাম্প কিভাবে বুক করবেন, কি কি রেট আছে এখানে। আজকের মতন এখানেই শেষ করছি, পরবর্তী ব্লগ জলদি আসছে। রেডি হলেই আমি সেই ভিডিওর লিঙ্কটা এখানকার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আজকের মতন বিদায়, সবাই ভালো থাকবেন এবং অপেক্ষায় থাকবেন আমার নেক্সট ব্লগের জন্য।